আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, পশ্চিম কদুরকিল স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। নবম ও আজকে আমরা রেওয়ামিল নিয়ে আলোচনা করব। অধ্যায় নবম। শুরুতে দেখিনি আমরা রেওয়ামিল বলতে কি বুঝি। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্দীপ্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। অর্থাৎ কারবারে কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেটি লেনদেন কিনা আমরা চিহ্নিত করব। যদি সেটি লেনদেন হয় সেটা আমরা হিসাবের প্রাথমিক বই অর্থাৎ জাবেদায় লিপিবদ্ধ করব। জাবেদা থেকে আমরা খতিয়ান তৈরি করব। খতিয়ানের বিভিন্ন যে উদ্দীপ্ত নির্ণয় হয় সেই উদ্দীপ্ত দ্বারা আমরা রেওয়ামিল প্রস্তুত করব। এখন প্রাথমিক বই জাবেদা এবং পাকা বহি খতিয়ান এই দুইয়ের মাঝে কোনো ভুল আছে কিনা সেই ভুলটা যাচাই করার জন্য হচ্ছে রেওয়ামিল। তাই এখানে বলা হয়েছে, আমি আবার বলছি, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্দীপ্তগুলোকে ডেবিট ও ক্রেডিট, ডেবিটগুলো ডেবিটে এবং ক্রেডিটগুলো ক্রেডিটে এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। রেওয়ামিলের উদ্দেশ্য কি? জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা। আমরা যদি সংজ্ঞাটা বুঝতে পারি সেখান থেকে বাকি সবগুলা কিন্তু বুঝতে পারবো। সংজ্ঞায় আমি বলেছি, প্রাথমিক বই এবং পাকা বইতে যে কোনো লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা বা কোনো ভুল আছে কিনা সেটা যাচাই করার জন্য আমাদের রেওয়ামিল। জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা। যদি ভুল থাকতেই পারে, ভুল থাকলে সেটা কি ভুল সেটা আমরা উদ্ঘাটন করব এবং সেই অনুযায়ী সেটাকে সংশোধন করব। রেওয়ামিল করলে আমরা সেই কাজটি করতে পারি। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা, কারণ আর্থিক বিবরণী প্রস্তুত করার আগেই কিন্তু রেওয়ামিল প্রস্তুত করতে হয়, ফলে আর্থিক বিবরণীর কিছুটা কাজ সহজতর হয়ে ওঠে। রেওয়ামিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই সকল উদ্দেশ্যে আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি। এরপর আসো আমরা দেখি রেওয়ামিল প্রস্তুতের বিবেচ্য বিষয়সমূহ। অর্থাৎ রেওয়ামিল প্রস্তুত করার সময় আমাদের কি কি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। 1. প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্যকে ব্যয় বলে গণ্য করে সেটিকে আমরা ডেবিট দিকে লিপিবদ্ধ করব। প্রারম্ভিক মজুদকে আমরা কি ধরবো? ব্যয় হিসেবে গণ্য করব। এখানে যদি আমরা মজুদ পণ্য হিসেবে গণ্য করি তাহলে কিন্তু এটা সম্পদ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই হিসেবে গণ্য করব না, এটাকে আমরা ব্যয় হিসেবে গণ্য করব। কিন্তু সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে দেখো এখানে মজুদ পণ্য দুইটা আছে, একটা হচ্ছে প্রারম্ভিক আর একটা হচ্ছে সমাপনী। প্রারম্ভিকটা আমরা অন্তর্ভুক্ত করব কিন্তু ব্যয় হিসেবে গণ্য করে, আর সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা যাবে না, অর্থাৎ করব না। কারণ এর মূল্য প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয়কৃত পণ্যের অংশ বিশেষ। অর্থাৎ বছরের শুরুতে যে পণ্যটা ছিল এবং সারা বছর আমি যে পণ্যটা ক্রয় করেছি সেখান থেকে বিক্রয় করার পরে যে পণ্যটা রয়ে গেছে সেটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য। ফলে এই সমাপনী মজুদ পণ্যের মূল্যটা প্রারম্ভিক মজুদ পণ্যের ভিতরে এবং ক্রয়কৃত পণ্যের ভিতরে অন্তর্ভুক্ত আছে, ফলে
প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়কৃত পণ্য আমরা যেহেতু লিপিবদ্ধ করি, সেজন্য সমাপনী মজুত পণ্য আর এখানে লিপিবদ্ধ করব না। দ্বিতীয় বিবেচ্য বিষয়টা আমরা দেখি, যখন সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, তখন প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত না করে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়। একটু আগে বলেছি প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে, কিন্তু সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। কিন্তু এখন বলছি, যদি প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে অথবা বিক্রিত পণ্যের ব্যয় থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত করব না, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করব। কারণ এই যে সমন্বিত ক্রয় সমান হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। অর্থাৎ এখান থেকে সমাপনী মজুত পণ্যের দামটা কি হচ্ছে, বাদ যাচ্ছে। ফলে আমরা এখানে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করব, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যের মূল্যটা সমন্বিত ক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে, যার ফলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত করব না। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী বিবেচ্য বিষয়টি আমরা দেখি, হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ ও চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমাদের প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক দেনাদার বা প্রারম্ভিক পাওনাদার এগুলো যদি রেওয়া মিলে দেওয়া থাকে, সেগুলো আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না, কারণ এগুলো সমাপনী উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হয়। ওই সমাপনী উদ্বৃত্তের মধ্যে প্রারম্ভিক ব্যালেন্সগুলো অন্তর্ভুক্ত থাকে, যার ফলে সমাপনীটা আসে কিন্তু প্রারম্ভিকটা আসে না। আরেকটি বিবেচ্য বিষয় দেখো, ভাড়া, বাট্টা, কমিশন, সুদ এগুলো প্রাপ্তিও হতে পারে, প্রদানও হতে পারে, কিন্তু প্রশ্নের মধ্যে কিছুই লেখা নাই প্রাপ্তি প্রদান। তাহলে ভাড়া টাকা আমি কি ধরবো? যদি কিছু লেখা না থাকে, সেগুলোকে আমরা প্রদত্ত নাকি প্রাপ্ত উল্লেখ না থাকলে সেগুলোকে আমরা কি ধরে নিব? প্রদত্ত ধরে নিতে হবে। তাহলে শুধু ভাড়া লিখেছে, সেটাকে প্রদত্ত ভাড়া ধরবো। বাট্টা লিখেছে, প্রদত্ত বাট্টা ধরবো। কমিশন লিখেছে, সেটা প্রদত্ত কমিশন লিখবো। সুদ লিখেছে, সেটাকে আমরা প্রদত্ত সুদ হিসেবে ধরে নেব। যদি বলা থাকে প্রাপ্ত ভাড়া, তাহলে তো কথাই নেই, ওটা প্রাপ্ত ভাড়াই হবে, বা প্রাপ্ত কমিশন সেটা তো প্রাপ্ত কমিশনই হবে। যদি কিছু বলা না থাকে, সেক্ষেত্রে আমরা প্রদত্ত ধরে নিব। আরেকটি বিবেচ্য বিষয় আমরা দেখি, সম্ভাব্য দায় ও সম্পদ। রেওয়া মিলে কিছু কিছু সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদের কথা উল্লেখ থাকলে সেগুলো আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না, কারণ এগুলো কি নয়, নিশ্চিত নয়, সম্ভাব্য বলেছে, হতেও পারে নাও হতে পারে। সেজন্য যেগুলো আমরা নিশ্চিত নয় সেগুলো আমরা লিপিবদ্ধ করব না। এরপর আমাদের রেওয়া মিলের ডেবিট দিকে কি লিপিবদ্ধ করব, ক্রেডিট দিকে কি লিপিবদ্ধ। রেওয়া মিলে হচ্ছে দুইটি দিক। আমরা প্রথম দিকের ক্লাসেও আলোচনা করেছি হিসাবের যে 5টি শ্রেণী, সেই 5টি শ্রেণী যদি আমরা মনে রাখতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা রেওয়া মিল নির্ণয় করতে পারবো। এখানে অনেকগুলো এন্ট্রি আছে, সেই অনেকগুলো এন্ট্রি মুখস্থ করা সম্ভব নয়, যে ডেবিটে হবে কোন কোন এন্ট্রিগুলা বা ক্রেডিট হবে কোন কোন এন্ট্রিগুলা। কিন্তু আমরা যদি হিসাবের শ্রেণী বিভাগ অনুযায়ী বুঝতে পারি, তাহলে আমরা সহজে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। দেখি আমরা ডেবিটে আসে কি কি সম্পদ এবং ব্যয় শ্রেণীগুলা। সম্পদ শ্রেণীতে আমরা আগে আলোচনা করেছি, সম্পদে হয় কি, আসবাবপত্র, দেনাদার, নগদান, ব্যাংক ইত্যাদি। ব্যয় হয় কোনগুলা? সাধারণত ব্যয় হয় তোমার ক্রয়, পরিবহন, প্রদত্ত ভাড়া ইত্যাদি। এবার আসলে আমরা ক্রেডিট দিকে কি কি লিপিবদ্ধ করব। ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব দায়, আয়, অর্থাৎ সম্পদের বিপরীত দায়, ব্যয়ের বিপরীত আয়। আরেকটি হচ্ছে কি, মালিকানা সত্ত্ব। তাহলে দায় কোনগুলো? দায় হচ্ছে, এখানে আমরা সম্পদে কি বলেছিলাম, আসবাবপত্র, দেনাদার। এখানে হবে কি, দেনাদারের বিপরীত পাওনাদার। তারপরে এখানে আসবাবপত্র, এখানে হবে ব্যাংক ঋণ, এখানে হবে প্রাপ্য বিল, এখানে হবে প্রদেয় বিল ইত্যাদি। ব্যয়ের ক্ষেত্রে কি বলেছিলাম, ক্রয়। তাহলে আয়ের ক্ষেত্রে কি হবে, বিক্রয়। ব্যয়ের ক্ষেত্রে কি বলেছিলাম, প্রদত্ত ভাড়া। তাহলে আয়ের ক্ষেত্রে হবে প্রাপ্ত ভাড়া। ব্যয়ের ক্ষেত্রে প্রদত্ত কমিশন, আয়ের ক্ষেত্রে প্রাপ্ত কমিশন। আর মালিকানা সত্ত্ব তোমরা জানো, মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্বে আমরা সাধারণত যেগুলো মালিকানা সত্ত্ব আছে সেগুলো লিপিবদ্ধ করব, অর্থাৎ
মূলধন, সঞ্চিতি, এই জাতীয় বিষয়গুলো। কিছু বিষয় আছে মনে রাখা দরকার, সেগুলো হচ্ছে এক, সম্পদ। সম্পদ হবে কোনগুলো? যদি অগ্রিম খরচ হয় বা বকেয়া আয় হয়, সেগুলোকে আমরা সম্পদ হিসেবে ধরে নেব। অর্থাৎ অগ্রিম খরচ বলতে ভাড়া, অগ্রিম পরিশোধ, কিংবা আয় এখনো কি রয়েছে? বকেয়া রয়েছে। অর্থাৎ ভাড়া, বকেয়া, প্রাপ্ত ভাড়া বকেয়া, আর প্রদত্ত ভাড়া অগ্রিম। প্রশ্নে যদি লেখা থাকে শুধু প্রদত্ত ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে সেটাকে আমরা সম্পদ ধরে নিব। আর প্রাপ্ত ভাড়া বকেয়া রয়েছে বা প্রাপ্ত কমিশন বকেয়া রয়েছে, সেটাকে আমরা সম্পদ হিসেবে ধরে নেব। দায়, যদি খরচ বকেয়া থাকে অথবা আয় অগ্রিম থাকে, সেগুলোকে আমরা দায় ধরবো। যেমন বকেয়া খরচ বলতে প্রদত্ত ভাড়া বকেয়া রয়েছে, এখনো পরিশোধ করে নেই। অগ্রিম আয়, কারো কাছ থেকে ভাড়া অগ্রিম নিয়েছে, অর্থাৎ প্রাপ্ত ভাড়া যদি অগ্রিম হয় সেক্ষেত্রে। আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, রেওয়া মিলের দুইটা দিক, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট ও ক্রেডিট যখন মিলবে না, তখন আমাদেরকে এই কাজটি করতে হবে, সেটার নাম হচ্ছে অনুচিত হিসাব। সাময়িকভাবে হিসাবটা আমাকে সমান করতে হবে, মিলিয়ে দিতে হবে, ডেবিট ক্রেডিট সমান করতে হবে। সাধারণত রেওয়া মিলের দুই পার্শ্ব সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে বলা হয় অনিশ্চিত হিসাব। আমরা আসো রেওয়া মিল অনুশীলন করি। রেওয়া মিলের গড় হচ্ছে, রেওয়া মিল কোন সালের কত তারিখে, এই কথাটা আমরা লিখব। এখানে ঘর হচ্ছে 5টি, ক্রমিক নাম্বার, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। যেহেতু খতিয়ানের উদ্দীপ্ত দিয়ে লিপিবদ্ধ করতেছে, সেজন্য খতিয়ান পৃষ্ঠা, ক্রমিক নাম্বার, অথবা এখানে অনেক সময় তারিখ হয় না, সাধারণত ক্রমিক নাম্বার, হিসাবের নাম, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, শিহাব এন্ড ব্রাদার্স এর 2017 সালের ডিসেম্বর মাসের উদ্দীপ্তগুলো ছিল নিম্নরূপ। হিসাবের নাম দেওয়া আছে, এখানে বেশ কিছু হিসাব এখানে লিপিবদ্ধ আছে। তারিখটা একটু লক্ষ্য করো, 2017 সাল ডিসেম্বর, কারণ এখানে হাতে নগদের ক্ষেত্রে 1/1/2017 দেওয়া আছে। মূলধন, দেনাদার, পাওনাদার ইত্যাদি হিসাব দেওয়া আছে, আমরা এখন করব। তাহলে আমরা একটু আগে ছকে দেখেছি, ওর শুরুতে লিখতে হবে কি, শিহাব এন্ড ব্রাদার্স লিখেছি, শিহাব এন্ড ব্রাদার্স রেওয়া মিল, সাল হচ্ছে 2017 সাল, তারিখ হবে 31 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ তারিখে। এটা লিপিবদ্ধ করলাম। এখন আমরা রেওয়া মিলের ঘরটি করি। রেওয়া মিলের 5টি ঘর, আমরা এখানে ঘর দেখতে পাচ্ছি। ক্রমিক নাম্বার, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। প্রথম এন্ট্রি দেখতেছি আমরা কি, মূলধন। তাহলে হিসাবের যে 5টি শ্রেণী আছে, সেই 5টি শ্রেণীর মধ্যে ডেবিট দিকে বসে ব্যয় এবং সম্পদ, তাহলে মূলধনটা ব্যয়ও না, সম্পদও না। ক্রেডিট দিকে বসে আয়, দায়, মালিকানা সত্ত্ব, তাহলে মূলধনটা আয়ও না, দায়ও না। এটা কি পড়ে, মালিকানা সত্ত্ব। তাহলে মূলধন কোন দিকে হবে শিক্ষার্থীরা? ক্রেডিট দিকে। তাহলে আমরা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করি। ক্রমিক নাম্বার 1, হিসাবের নাম, মূলধন, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা ক্রেডিটের ঘরে লিখলাম 1,10,000 টাকা, যেহেতু মূলধন কত আছে, 1,10,000 টাকায় আছে। এরপর দেখো হাতে নগদ 1/1/17। তাহলে দেখো এখানে প্রারম্ভিক কিন্তু বলা নাই, কিন্তু তারিখ বলা আছে 1/1/17, আরেকটা হচ্ছে 31/12/17। যদি 1/1/17 থাকে আমরা ধরে নিব প্রারম্ভিক, যদি 31/12/17 থাকে তাহলে ধরে নিব সমাপনী, কারণ আমার হিসাবটা হচ্ছে 2017 সালের ডিসেম্বর মাসে, তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক। তাহলে আমরা বিবেচ্য বিষয়ের ক্ষেত্রে বলেছিলাম যে হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার ইত্যাদি প্রারম্ভিক হলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, ফলে আমাদের এই লেনদেনটি এখানে অন্তর্ভুক্ত হবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি দেনাদার। তাহলে দেনাদারটা কোন শ্রেণী? সম্পদ শ্রেণী। সম্পদ কোন দিকে হয়?
ডেবিট দিকে হয়। তাহলে দেনাদারটা আমরা কোন দিকে লিপিবদ্ধ করব? ডেবিট দিকে। তাহলে লিখি 2 নাম্বার, 2 নাম্বার দেনাদার ডেবিট দিকে লিখলাম 25,000 টাকা। তৃতীয় লেনদেনটি দেখি আমরা, পাওনাদার 15,000 টাকা। এই পাওনাদারটা হচ্ছে কি, হিসাবে যে 5টি শ্রেণী রয়েছে সেই 5টির মধ্যে পাওনাদারটা হচ্ছে দায় শ্রেণী। তাহলে দায় হলে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে এটা আমরা কোথায় লিপিবদ্ধ করব? ক্রেডিট দিকে। পাওনাদার ক্রেডিট দিকে 15,000 টাকা। এরপর আসে দেখো উত্তোলন 10,000 টাকা। তাহলে উত্তোলন সাধারণত আমরা মালিক কারবারে যা দেয় তা হচ্ছে মূলধন। আমরা যে সমীকরণ একটু আগে বলেছি, E সমান C প্লাস R মাইনাস EX মাইনাস D। তাহলে উত্তোলনটা হচ্ছে D, সেটা কি হয়? মাইনাস হয়, অর্থাৎ মূলধন থেকে বাদ যায়। C হচ্ছে প্লাস আর D হচ্ছে মাইনাস। তাহলে মূলধন লিখেছি কোন দিকে? ক্রেডিট দিকে। এখানে মনে রাখবা, কোনো কিছু যদি বিয়োগ দিতে হয় সেটা তার বিপরীত দিকে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তোলনকে লিখব, যেহেতু মূলধন ক্রেডিটে লিখেছি, উত্তোলন হবে ডেবিট দিকে। তাহলে আমরা লিখলাম 4 নাম্বার উত্তোলন ডেবিট দিকে 10,000 টাকা। পরবর্তী হিসাব হচ্ছে ক্রয়। ক্রয় 5টি হিসাবের মধ্যে হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় শ্রেণী। তাহলে ওই ব্যয় শ্রেণীতে ডেবিট দিকে হবে। আমরা তাহলে লিপিবদ্ধ করি এখন। 5 নাম্বার ক্রয় ডেবিট। বিক্রয়, বিক্রয়টা হচ্ছে 45,000 টাকা। বিক্রয় শ্রেণীটা হচ্ছে আয়। আমি আবারও তোমাদের স্মরণ করাই দিচ্ছি যে ডেবিট দিকে হবে যে ব্যয় এবং সম্পদ, আর ক্রেডিট দিকে হবে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে বিক্রয়টা হচ্ছে আয়, আয় হলে কোন দিকে হবে? ক্রেডিট দিকে হবে। আমরা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করলাম। বিনিয়োগের সুদ 3,000 টাকা। তাহলে আমরা কোন জায়গায় টাকা বিনিয়োগ করেছি, সেখান থেকে মাসে বছরে সুদ পাচ্ছি, সেটা আমাদের জন্য আয়। আয় হলে ক্রেডিট দিকে। তাহলে এটা আমরা লিপিবদ্ধ করব কোন দিকে? ক্রেডিট দিকে। সাত, বিনিয়োগের সুদ ক্রেডিট দিকে 3,000 টাকা। সমাপনী মজুত পণ্য 12,000 টাকা। আমরা বিবেচ্য বিষয়ের ক্ষেত্রে পড়েছিলাম যে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হলে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। আবার সমাপনী মজুত পণ্য কিন্তু মাঝে মাঝে অন্তর্ভুক্ত হয়, কখন? যখন সমন্বিত ক্রয় উল্লেখ থাকে। কিন্তু এখানে শুধু ক্রয় লেখা আছে, সমন্বিত ক্রয় লেখা নাই, ফলে সমাপনী পণ্য এই ক্ষেত্রে আসবে না। যদি এখানে সমন্বিত ক্রয় লেখা থাকতো তাহলে আমরা সমাপনী মজুত পণ্যকে অন্তর্ভুক্ত করতে পারতাম। তাহলে সমাপনী মজুত পণ্য আমরা অন্তর্ভুক্ত করব না। এরপরে দেখি বীমা সালামি 5,000 টাকা। অর্থাৎ বীমা কোম্পানির সাথে আমরা চুক্তি করলে এদেরকে মাসে মাসে কিস্তি দিতে হয়, বা 6 মাসে বা বছরে কিস্তি দিতে হয়। এটাকে বলা হচ্ছে বীমা সালামি বা বীমা প্রিমিয়াম ইত্যাদি বলা হয়। সেটা আমাদের জন্য কি? কারবারের জন্য ব্যয়। ব্যয় হলে কোন দিকে হবে? হ্যাঁ, ডেবিট দিকে হবে এটা। তাহলে লিখলাম আমরা বীমা সালামি ডেবিট দিকে 5,000 টাকা। আমদানি শুল্ক 3,500। আমদানি শুল্কটা কি? বিদেশ থেকে যখন আমরা কোনো পণ্য আনি, সেই পণ্য আনার জন্য আমাদেরকে কিছু শুল্ক দিতে হয়, সেটা আমাদের জন্য ব্যয়। সেই ব্যয় হলো আবার একই কথা, ডেবিট দিকে বসবে আমদানি শুল্ক। তাহলে আমরা আমদানি শুল্ক লিখলাম ডেবিট দিকে। পরবর্তী দেখছি আমরা কমিশন প্রাপ্তি। কমিশন পেয়েছি, প্রাপ্তি বলতে এটা বোঝাচ্ছে আয়। তাহলে আয় হলে কোন দিকে হবে? ক্রেডিট দিকে। তাহলে এটাকে আমরা লিপিবদ্ধ করলাম ক্রেডিট দিকে, 2,000 টাকা কমিশন প্রাপ্তি। পরবর্তীতে দেখতেছি আমরা বিনিয়োগ 30,000 টাকা। কোন জায়গায় কোনো টাকা বিনিয়োগ করলে সেটাকে বলা হচ্ছে বিনিয়োগ। এটা আমাদের জন্য সম্পদ। সম্পদ হলে কোথায় হবে? ডেবিট দিকে হবে।
তাহলে এটা আমরা লিখি 11। বিনিয়োগ কত? 30,000 টাকা ডেবিট দিকে লিখেছি। ব্যাংক জমার সুদ 500 টাকা। ব্যাংকে আমরা টাকা জমা রাখলে ব্যাংক আমাদেরকে কি দেয়? সুদ দেয়। এই ব্যাংক জমা সুদটা কোন শ্রেণীর মধ্যে পড়ে? আয়। তাহলে আয় হলে কোন দিকে হবে? হ্যাঁ, ক্রেডিট দিকে হবে। তাহলে এটা আমরা লিপিবদ্ধ করি 12 তারিখ 12 নম্বর ব্যাংক জমা সুদ ক্রেডিট দিকে 500 টাকা। আসবাবপত্র 40,000 টাকা। আসবাবপত্রটা হচ্ছে সম্পদ। সম্পদ হলে ডেবিট দিকে, তাহলে এটা আমরা ডেবিট দিকে লিপিবদ্ধ করি 13 নম্বর আসবাবপত্র 40,000 টাকা। আর তিনটি আছে বিজ্ঞাপন 1,000 টাকা। বিজ্ঞাপনটা হচ্ছে যে কারবারের জন্য ব্যয়। তাহলে ব্যয় হলে কোন দিকে? সম্পদ এবং ব্যয় হচ্ছে ডেবিটে, তাহলে বিজ্ঞাপন হবে ডেবিট দিকে। তাহলে আমরা ডেবিট দিকে লিপিবদ্ধ করি এটা 14 তারিখ 14 নম্বর বিজ্ঞাপন 1,000 টাকা। এরপরে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য। একটু আগে বলেছি সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না, প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে যেহেতু ক্রয় আছে। যদি এটি সমন্বিত ক্রয় থাকতো তাহলে সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হতো, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হতো না। কিন্তু এখানে যেহেতু ক্রয় আছে সেহেতু এটা প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে 25,000 টাকা। এটাকে কি হিসেবে গণ্য করতে বলছিলাম? ব্যয় হিসেবে। তাহলে ব্যয় হলে কোন দিকে? ডেবিট দিকে। 15 নম্বর প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা ডেবিট দিকে। সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা। এটা সম্পদ, সম্পদ হলে ডেবিট দিকে, তাই আমরা এটা ডেবিট দিকে লিপিবদ্ধ করছি। সমাপনী মজুত পণ্য সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা ডেবিটে। এখন আমাদের সব লেনদেন লিপিবদ্ধ হয়ে গেছে। এখন ডেবিট এবং ক্রেডিট যোগফল করব। যোগফল আমরা করে দেখছি। ডেবিট দিকেও যোগফল হয়েছে 1,75,500, ক্রেডিট দিকেও যোগফল হয়েছে 1,75,500। কোনো কারণে দুই দিকের যোগফল যদি সমান না হয় তাহলে আমাদেরকে এখানে আরেকটি হিসাব আনতে হবে, যেটিকে বলা হচ্ছে অনিশ্চিত হিসাব। সাময়িকভাবে দুই দিকের যোগফল সমান করার জন্য আমরা এই হিসাবটা করে থাকি সাধারণত। তাহলে এই হলো আমাদের রেওয়া মিলের চিত্র। আমরা রেওয়া মিলটা করে ফেললাম। তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটা তোমরা ছবি তুলে নাও। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।